আপনারা দেখছেন একুশে টেলিভিশন। প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি একুশে রাতের আজকের আয়োজনে। আপনাদের সাথে আছি আমি রাজীব জামান। দর্শক, আপনারা জানেন সমসাময়িক বিষয় নিয়ে একুশে রাতে আমরা আলোচনা করার চেষ্টা করি। আর পুরো বিশ্ব যখন এবং করোনা ভাইরাসের সঙ্গে যুদ্ধে লিপ্ত, ঠিক এমন সময় আমরা হারিয়েছি বাঙালির বাতিঘর শ্রদ্ধেয় আনিসুজ্জামান স্যারকে। আমরা স্যারের স্মরণে আজকে কথা বলার চেষ্টা করব। আমরা সেই বিষয়গুলি নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের সঙ্গে সংযুক্ত হবেন এ.কে আব্দুল মোমেন, মাননীয় মন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রণালয়। সেই সাথে আমাদের সাথে সংযুক্ত হবেন আরিফিন সিদ্দিক স্যার, সাবেক উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার সাথে সংযুক্ত হবেন জনাব আনন্দজামান, ডক্টর আনিসুজ্জামান স্যারের ছেলে, এবং সেই সাথে আমাদের সঙ্গে সংযুক্ত হবেন শামসুজ্জামান খান, সাবেক মহাপরিচালক, বাংলা একাডেমি। আমরা স্যারের বিষয়ে আলোচনা শুরু করব। সেই সাথে প্রথমে শুরু করতে চাই মাননীয় মন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রণালয় আব্দুল মোমেন স্যারের কাছ থেকে। স্যার, আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়? আমি সরাসরি আজকের সাবজেক্টে চলে যেতে চাই। বাঙালির বাতিঘর অধ্যাপক আনিসুজ্জামান স্যার, আমরা সম্প্রতি তাকে হারিয়েছি। তার স্মৃতিচারণ দিয়ে যদি আজকের অনুষ্ঠানটি শুরু করেন। আনিস ভাইয়ের সাথে আমার সম্পর্ক বহু পুরনো, প্রায় 57 বছর হবে বা এইরকমই। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হওয়ার আগে থেকে ওনার সাথে সম্পর্ক। ওনার সাথে আমার বড় ভাইয়ের খুব ভালো সম্পর্ক, এবং ওই বড় ভাইয়ের গোষ্ঠীর মধ্যে উনিও সবসময় থাকতেন। তারপরে যখন আমি ঢাকা ইউনিভার্সিটির ছাত্র হলাম, স্বাভাবিকভাবে যেহেতু ওনার সাথে পরিচয় আগেরই, তো উই বিকেম গুড, মানে ছাত্র শিক্ষক। উনি আমার শিক্ষক ছিলেন না, কিন্তু আমি বিভিন্ন ধরনের ম্যাগাজিন লেখালেখি নিয়ে ব্যস্ত থাকতাম, আর আনিস ভাই সবসময় সাহায্য করতেন। এই লেখালেখির কারণে ওনার সাথে ঘনিষ্ঠতা বাড়ে। তখন আমরা বিভিন্ন জিনিস পাবলিশ করতাম, এবং পাবলিশ করতে হলে একটা ছিল ডক্টর শহীদুল্লাহ সাহেবের কাছে যাওয়া, আর আনিস ভাই তো নিশ্চয়ই আর্টিকেল দিতেন। তো আমাদের সেই সূত্রেই পরিচয়। তারপরে একবার আমার মনে আছে, একটি ম্যাগাজিন বের করতে গিয়ে ম্যাগাজিনের পচ্ছরটা দিলাম আমি একটা খুব কায়দা করে। সেটি হচ্ছে যে ইস্ট অ্যান্ড ওয়েস্ট পাকিস্তানের ছবি, একটা গরু খাচ্ছে ইস্ট পাকিস্তানে, দুধ দিচ্ছে ওয়েস্ট পাকিস্তান। এইটা আনিস ভাই দেখে বলেন। আমি বললাম যে আমি অনেকগুলো প্রচ্ছদ দেখিয়ে ওনাকে জিজ্ঞেস করতে গিয়েছিলাম যে এটা কোনটা দেব। তো এইটা দেখেই যে ইস্ট পাকিস্তানের ছবি আর ওয়েস্ট পাকিস্তানের ছবি, আর একটি গরু খাচ্ছে আর গরুর দুধ দিচ্ছে পাকিস্তান। আনিস ভাই বললেন এইটাই খুব অ্যাপ্রোপ্রিয়েট। তো সেই থেকে পরিচয়। তারপর তো উনি ঢাকা ইউনিভার্সিটি চলে গেলেন চাটগাঁয়, এবং তিনি আমাদের পরবর্তীতে আমাদের সম্পর্কেও আত্মীয় হলেন। ওনার শালীকে বিয়ে করলেন আমাদেরই, আর আমার বড় ভাই বন্ধু একই দলের, সেই উনি বিয়ে করলেন ওনার শালীকে। তার ফলে আর এদিকে ভাবির সাথেও আমরা যখন ইউনিভার্সিটি ছিলাম, যখন তখন আমাদের ব্রিটিশ কাউন্সিলে কাজ করতেন, এবং উই অলওয়েজ ইউজ টু স্টপ বাই, গল্প হতো। সো এটা পারিবারিক সম্পর্ক। আর পরবর্তীতে আমি ওনাকে যখনই দেখেছি, নীতির প্রশ্নে আপুসী, আপনার নীতির প্রশ্নে আপুসী। সারা জীবন তিনি, হি ওয়াজ এ ম্যান অফ কমিটমেন্ট, প্রিন্সিপাল অ্যান্ড কমিটমেন্ট। এই ব্যাপারে কখনো তিনি কোনো ধরনের সমঝোতা করেন নাই। আর সম্প্রতি যখন দেশে ফিরে আসলাম, এর মধ্যে উনি আমেরিকায় গেলেন অনেকবারই, বাই হোক উই হ্যাড দি প্রিভিলেজ টু আলাপ আলোচনা করা এগুলো নিয়ে। আর দেশে যখন ফিরে আসলাম, আসার পরে আমাকে আমি তখন বেকার, কাজকর্ম নাই। তারপরে দেখি আনিস ভাই একটা প্রতিষ্ঠানে চেয়ারম্যান, তো সেইখানে আমি একটা কাজ নিই, আমাকে তারা অ্যাডভাইজার হিসেবে নিয়ে এলেন। উনি সেখানে যেতেন সপ্তাহের একদিন না দুদিন, এবং আমরা একসাথে দুপুরবেলা লাঞ্চ করতাম, আর ওখানে বসে অনেক আড্ডা মারতাম দেশের এবং দেশের বিভিন্ন ইস্যু নিয়ে। আনিস ভাই উনি তো সবসময় মিতব্যয়ী, কম কথা বলেন, এবং কম কথার মধ্যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং আসল জিনিসগুলো তুলে ধরেন। আমি আমার একজন পীর হারিয়েছি। আমাদের মানে যেখানে আস্থানা ছিল, সময় সময় ওনার কাছ থেকে উপদেশ নিতে পারতাম। আত্মবৃত্তি, চিত্তবৃত্তির উন্নয়ন, উৎকর্ষের জন্য একটি জায়গা ছিল, সেই জিনিসটা আমি হারিয়েছি। এটা আমার খুবই খারাপ লেগেছে।
জি, মাননীয় মন্ত্রী, আপনি আমাদের সঙ্গে সংযুক্ত থাকবেন নিশ্চয়ই। আমরা এই মুহূর্তে একটু চলে যেতে চাই মোহাম্মদ সোহরাওয়ার্দী হোসেন সিদ্দিক স্যারের কাছে। স্যার, আমরা কথা বলছিলাম বাঙালির বাতিঘর অধ্যাপক আনিসুজ্জামান স্যারকে নিয়ে। প্রথমে একটু স্যারের প্রসঙ্গে যদি স্মৃতিচারণ করেন। অধ্যাপক আনিসুজ্জামান আমাদের সবার অভিভাবক ছিলেন। তার মৃত্যুতে সারা দেশের যে অপূরণীয় ক্ষতি, সেটি এখন বলে ব্যাখ্যা করা যাবে না। আমরা আমাদের উপলব্ধির স্তর থেকে বুঝতে পারছি যে কত বড় ক্ষতি হয়ে গেল আমাদের। অধ্যাপক আনিসুজ্জামান আমাদের শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, ঐতিহ্য, ইতিহাস, মুক্তিযুদ্ধের চেতনা ক্ষেত্রে আলোর বর্তিকা ছিলেন। তিনি পথ দেখিয়েছেন, অনুপ্রেরণা দিয়েছেন। আমরা দীর্ঘদিন অধ্যাপক আনিসুজ্জামানের সহকর্মী ছিলাম, বিশ্ববিদ্যালয়ে একসাথে কাজ করেছি, এবং আমি দেখেছি যে ওনার মাঝে যে মানবিক দৃষ্টিভঙ্গি, যে মূল্যবোধ, যে নৈতিকতা, সেগুলো অবস্থান ছিল সবসময় সর্বোচ্চ শিখর। তিনি মানুষকে মূল্যায়ন করতেন তার পদ পদবি দিয়ে নয়, তার অর্থবিত্ত দিয়ে নয়, তার কোনো পরিচয় দিয়ে নয়, তার ধর্ম পরিচয় বা অন্য কোনো পরিচয় নয়। তিনি মূল্যায়ন করতেন একজন মানুষকে মানুষ হিসেবে। এবং সেই কারণে দেখেছি যে যে কোনো মানুষ তার কাছে যখন গিয়েছে, তিনি তাকে প্রত্যেককেই একেবারে সত্যিকার অর্থে আন্তরিক একজন মানুষ হিসেবে কাছে টেনে নিয়েছে। এই গুণটি বিশেষ গুণ। আজকের দিনে আমরা সবাই দেখি যে কিছুটা সংকীর্ণ দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা মানুষের সাথে মেলামেশা করি, যোগাযোগ করি, সম্পর্ক স্থাপন করি। কিন্তু অধ্যাপক আনিসুজ্জামান এমন একজন মানুষ, ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, সাধারণ মানুষ, যে কোনো পেশার মানুষ, সকলে তার কাছে অত্যন্ত প্রিয়। এখন কোনো মানুষ পাওয়া যাবে না যাদের সাথে অধ্যাপক আনিসুজ্জামানের যোগাযোগ ছিল, মিল ছিল। তারা কেউ বলবেন যে আমাকে কম ভালোবাসে। প্রত্যেকে মনে করেন যে আমি অধ্যাপক আনিসুজ্জামানের কাছে সবচেয়ে প্রিয় মানুষ। তিনি এইভাবেই সবাইকে কাছে টেনে নিতেন। এটি একটি বিশেষ গুণ। এবং একই সাথে আমি আরেকটি গুণের কথা বলবো আজকে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে, যে অত্যন্ত সময়ানুবর্তী মানুষ ছিলেন। সময়কে মূল্যায়ন করতেন এবং সময় অনুযায়ী সকল কাজ সম্পন্ন করতেন। বিশ্ববিদ্যালয়ে নানা অনুষ্ঠানে তিনি আমন্ত্রিত, তিনি আসবেন, একেবারে যথাসময়ে তিনি এসে উপস্থিত। এমন কোনো সময় আমি চিন্তা করতে পারি না যখন তিনি আসতেন কিছুটা বিলম্ব হয়েছে। একেবারে সময়ের আগেই তিনি এসে উপস্থিত। আর এত পরিমিত বোধ তার ছিল অধ্যাপক আনিসুজ্জামানের, যে সেটি আমাদের সবসময় শিক্ষণীয়। আমি নিজে বহুবার বলেছি যে স্যার, আপনি এত অল্প কথায়, এত সংক্ষেপে, এত বহুমাত্রিক বিষয়গুলো কিভাবে উপস্থাপন করেন। এটি সম্ভব হয়েছে কারণ তিনি অত্যন্ত প্রজ্ঞামান মানুষ ছিলেন, জ্ঞানী মানুষ ছিলেন, বিচক্ষণ মানুষ ছিলেন। অতএব উনি একটা বিষয়কে যত গভীরভাবে উপলব্ধি করতেন, সেই গভীর উপলব্ধির স্তর থেকে যখন তিনি কথা বলতেন, তখন তিনি সংক্ষেপে কথাগুলো সহজভাবে, সরলভাবে উপস্থাপন করতে পারতেন। এটি একটি বিশেষ গুণ আমাদের এই দেশে। আমরা যখন সামান্য একটি কথা বলতে গিয়ে বহু সময় নিয়ে ফেলি, তখন আমি দেখেছি অধ্যাপক আনিসুজ্জামান, সেটি আনুষ্ঠানিক সভায় হোক, সেটি জনসভায় হোক, সেটি আমাদের দাপ্তরিক কোনো সীমিত সংখ্যক মানুষের অনুষ্ঠানে কথা বলার সময় হোক, সর্বত্রই তিনি অত্যন্ত সংক্ষেপে তিনি তার বক্তব্য উপস্থাপন করে তার দায়িত্ব শেষ করেছেন। আমার মনে হয় যে আজকে অধ্যাপক আনিসুজ্জামান আমাদের মাঝে নেই, এটি যেমন একটি সত্য, আবার এটিও সত্য তিনি আমাদের মাঝে আছেন। কারণ তিনি সারাটি জীবন যে কাজ করে গেছেন, সেগুলো কিন্তু আমাদের স্মৃতিতে আছে, আমাদের গ্রন্থে আছে, আমাদের দৈনন্দিন কার্যক্রমে অধ্যাপক আনিসুজ্জামানের স্পর্শ আমরা সবসময় অনুভব করি। তার যে শূন্যতা, তার মৃত্যুর কারণে যে শূন্যতা, সেই শূন্যতা আর কেউ পূরণ করতে পারবে না। এই শূন্যতা আবার অধ্যাপক আনিসুজ্জামানই পূরণ করতে হবে। এবং সেই জায়গায় আজকে এই যে আমাদের অধ্যাপক আনিসুজ্জামান নিয়ে আলোচনা,
তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন, নতুন প্রজন্মের কাছে অধ্যাপক আনিসুজ্জামানকে উপস্থাপন করা, এইভাবে তিনি তার শূন্যস্থানে সবসময় উপস্থিত থাকেন। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আমাদের সঙ্গে সংযুক্ত থাকবেন। আমরা একটু এবারে যেতে চাই জনাব আনন্দুজ্জামান, ডক্টর আনিসুজ্জামান স্যারের ছেলের কাছে। নিশ্চয়ই আনন্দুজ্জামান, আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আমরা আপনার বাবার সম্পর্কে শুনছিলাম, আরফিন স্যার বলছিলেন, মোমিন স্যার বলছিলেন। পিতা হিসেবে তার স্মৃতিচারণ একটু যদি আপনি সন্তান হিসেবে যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু তুলে ধরেন। ধন্যবাদ আপনাদেরকে। আমি প্রথমেই আব্বার প্রতি শ্রদ্ধা জানিয়ে কথা শুরু করতে চাই। আব্বাকে তো আপনারা আসলে অনেক বেশি ভালো চিনেন বলে আমরা মনে করি, এখানে যারা আলোচক বৃন্দ আছেন। কারণ আব্বাকে সবসময় আমরা দেখেছি সবার হিসেবে। আমাদের 3 ভাই বোনেরই একটা দুঃখ রয়ে গেছে বলা যায়, যে আব্বা আমাদেরকে আলাদা করে কখনো বিশেষভাবে দেখেননি। তিনি আমাদেরকে দেশেরই মানুষ মনে করতেন, এবং আমরা মনে করতাম যে আমরা 16 কোটি মানুষেরই 3 জন তার চোখে। তার কাছে নিজের পরিবার যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু তারপরেও তিনি বিশেষ আলাদাভাবে দেখতেন না। তো এক এক সময় দুঃখ থাকতো, কিন্তু আবার কিছুটা গর্ববোধ হতো যে তিনি এত বড় মাপের চিন্তা করতে পারছেন, নিজের পরিবারের বাইরে যে পুরো সমষ্টিকভাবে দেখতে পারেন। এই জিনিসটা আমাদের এক এক সময় গর্ববোধ হতো। আর আব্বার ব্যক্তিত্বের ব্যাপারে কিছু বললেন স্যাররা। পরিমিতি বোধ একটা খুব বড় ব্যাপার ছিল। তারপরে বলবো পরিশীলিত জীবন আচরণ, তার আচার আচরণ, চিন্তা ভাবনা খুব মার্জিত ছিল। তিনি তার একটা রাজনৈতিক দর্শন ছিল, এবং সব বিষয়ে তার একটা বক্তব্য ছিল, এবং সেটা তিনি সবসময় প্রকাশ করতেন অন্যকে কষ্ট না দিয়ে। আমি খুব আশ্চর্য হয়ে দেখলাম যে দেশের সব বড় রাজনৈতিক দল তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে। একজন রাজনৈতিক অঙ্গনে বিচরণ করেছেন এরকম মানুষের ভাগ্যে আমাদের দেশে এই সৌভাগ্য সবার হয় না। আর তিনি খুব মারা গেলেন আসলে হঠাৎ করেই, যদি অসুস্থতা ছিল, কিন্তু কিছুটা উন্নতি হচ্ছিল, হঠাৎ করেই চলে গেলেন। এবং ওনার পরে করোনা পজিটিভ দেখা দেওয়ায় তার বিদায়টা খুব বড় করে দেওয়া গেল না। তো আমাদেরকে উনি বছর 4 আগে একবার লিখিতভাবেই জানিয়েছিলেন যে তিনি খুব অনাড়ম্বর প্রস্থান চান। নর্মালি বিশিষ্ট জনদের ব্যাপারে যে ধরনের বিদায়ের ব্যাপারে যেসব আয়োজন করা হয়, তিনি সেগুলোতে না করার জন্য আমাদের এক প্রকার অনুরোধ করেছিলেন। আর তবে আমরা কিছুটা আপত্তি জানিয়েছিলাম। পরে মাস 6 আগে তিনি আবার নতুন ভাবে আমাদেরকে লিখে দিয়ে গেছিলেন যে আমাদের আপত্তির ফলে তিনি সেটা প্রত্যাহার করে নিচ্ছেন। আর অন্যান্য বিষয়েও কিছু নমনীয় হয়েছিলেন। তবে মানে প্রকৃতির কি নিয়ম যে তিনি যে অনাড়ম্বর ভাবে যেতে চেয়েছিলেন, সেটাই শেষ পর্যন্ত হলো। আর আমরা একটা জিনিস আশা করেছিলাম যে ওনাকে যেন গার্ড অফ অনারটা প্রদান করা হয়, তো সেটা পাওয়াতে আমরা খুব খুশি। আর এই বলে আপাতত থামতে চাই। জি, জনাব আনন্দুজ্জামান, আপনি আমাদের সঙ্গে সংযুক্ত থাকবেন। আমরা আবার একটু ফিরতে চাই মাননীয় মন্ত্রী কে আব্দুল মোমেন স্যারের কাছে। স্যার, স্যারের সম্পর্কে আমরা জানছিলাম, এবং আসলে এই ছোট্ট অনুষ্ঠানে স্যারের এত কাজ রেখে গেছেন, সেগুলো বলে শেষ করা যাবে না। তারপর একটু যেতে চাই যে আমরা জানি যে 52 ভাষা আন্দোলন, 70 গণ অভ্যুত্থান, মুক্তিযুদ্ধ এবং গণতন্ত্র পুনরুদ্ধার, সব জায়গাতে আসলে তার স্মৃতি চারণ করার সুযোগ রয়েছে। সেই জায়গাগুলোয় স্যার যদি একটু আসেন। বাংলাদেশের যত প্রগতিশীল আন্দোলন এবং এর পিছনে যে শক্তিমান অবস্থান গ্রহণ করা, তার মধ্যে আনিসুজ্জামান সাহেব হচ্ছে অনন্য। সেই মনে করেন ভাষা আন্দোলনের 52 সালের কাহিনী আমি বলতে পারবো না, কিন্তু 60 সালে ভাষার প্রতি যে একটা অবিচার শুরু হলো, আমাদের ভাষার সাহিত্যের উপর যখন অবিচার শুরু হলো,
তখন আনিসুজ্জামান সাহেব ইয়াং শিক্ষক হিসাবে একটা বিশিষ্ট ভূমিকা রাখেন। আমরা তখন বিভিন্ন রকম পত্রপত্রিকা পাবলিশ করি। প্রত্যেককে আগেই বলেছি যে উনি সবসময় শিওর একটা আর্টিকেল তো দিবেনই, এবং এইগুলো খুব মননশীল আর্টিকেল। এবং সেইখানে যে ভাষার সহজীকরণ, আপনার বিভিন্ন রকম প্রচেষ্টা চলছিল, সেগুলো তিনি খুব কঠিনভাবে সেগুলো আপনার উত্তর দিয়েছেন, জ্ঞানী তথ্যগুলো দিয়েছেন। আর পরবর্তীতে 71 সালে যে উনি যত ছিলেন, ভারতে গেলেন, সবসময় আমাদের দেশের বড় বড় কাজে আপনার নিরলস কর্মী হিসাবে, বাইরে কোনো প্রচার বিমুখ কোনো কিছু প্রচার করেন না, কিন্তু হাতি কাজটা করেন, কাজটা ঠিকই তিনি তাকে উদ্ধার করা যায়। এজন্য একটা গ্রহণকার বাস্তববাদী উনি, সব চিন্তা ধারণায়। আর আগেই বলেছি আপনাকে যে ওনার ম্যান অফ প্রিন্সিপল এন্ড কমিটমেন্ট, স্বাধীনতার চেতনার প্রতি অত্যন্ত বলিষ্ঠ আপনার অবস্থান, এবং সব ক্ষেত্রেই তার জানি প্রতিফলন হয়। এবং আপনার কি বলে যে নন কমিউনাল মেন্টালিটি, কোথাও জানি এই কমিউনাল মেন্টালিটি কোথাও না আসে, তার প্রতি তার সুচ্চার অবস্থান, এ সবগুলো আমাদের জীবনের বিভিন্ন পরতে উনি সেগুলো স্থিতি রেখে গেছেন। তারপরে সেই অপরাধীদের, যারা মানুষকে অপরাধ করেছে, তার প্রতি শাস্তি, সেখানে সাহস করে, তার মতো লোক সাহস করে সেইখানেও গিয়ে দাঁড়িয়েছেন এবং জোরালো ভূমিকা নিয়েছেন। আমি দেখি যে ওনার ক্ষেত্রে উনি নিরিবিলি চলেন, কথা কম বলেন। আর আগে যেটা আমাদের অধ্যাপক আরিফিন সাহেব বলেছেন যে আমি প্রত্যেক বক্তৃতাতে থেকে এত মার্জিত, আমরা সবাই বলি যে আনিস ভাই যখন বক্তৃতা দিবে এইটা সময় যাবে না, কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবং সেইখানে তার গাম্ভীর্য, তার গভীরতা, তার পাণ্ডিত্য, তার প্রজ্ঞার পরিচয়, এবং প্রত্যেকটা ক্ষেত্রেই আমার সবচেয়ে প্রিয় লোক এই জন্যে যে এই কারণে যে ওনার যেমন বক্তব্যগুলো সবগুলোই পাণ্ডিত্যবর্তী এবং নিদর্শনামূলক, এবং সেই জন্য আমাদের সবসময় মনে পছন্দের লোক। আমি আপনার খুব ওনার এই তিরোধানে উই আর ভেরি আপনার দুঃখিত যে আমরা একটা এমন লোক হারিয়েছি। আরো বহু লোক থাকে, কিন্তু এই লোক, আর যতদিন উনি সুস্থ ছিলেন, কখনো কোনোদিন কোনো দাওয়াত তিনি না করেন। ওনার একটা চারিত্রিক বৈশিষ্ট্য মোটামুটি ভাবে এই সাহিত্য অঙ্গনের, ওনাকে দাওয়াত দিলেই আর যথাসময়ে উনি অবশ্যই, একবার কথা দিলে কোনোদিন তিনি কথার বরখেলাপ করেন নাই, কোনোদিন আর একটা অজর নিয়ে আসেন নাই। এই ধরনের চারিত্রিক বৈশিষ্ট্যের লোক আমরা খুব কম পেয়েছি। আমরা এই ধন্য যে আমরা এই ধরনের লোক পেয়েছিলাম। আর আমি তাদের পরিবারের যাতে আপনার এই দেখেন ওয়েস্টার্ন দিস লস, এটা আমাদের জাতীয় লস, আমাদের একটি বাতিঘর, আমাদের একটা আদর্শের। উনি কখনো বললাম যে ভয় করেন নাই সত্যি কথা বলতে, অপকটে সেটা প্রকাশ করেন, যেটা নিজের থেকে বিশ্বাস করেছেন, এবং সেইটাই তিনি সবসময় এবং অন্যকে উৎসাহ দিয়েছেন সেইগুলো আপনার বলতে এবং আলাপ করতেন। বিভিন্ন ইস্যু নিয়ে আলাপ হয়েছে বিভিন্ন সময়, প্রত্যেক ক্ষেত্রে ওনার, এই জন্য বলি যে আমার একটা আস্থার জায়গা আমি হারিয়েছি। যখন আমার সমস্যা, কোনো একটা ইস্যু নিয়ে চিন্তা ভাবনা করি, অসুবিধায় আছি, তখন যেখানে একটা অ্যাডভাইস পাওয়ার জায়গা ছিল, একটা উপদেশ নেওয়ার জায়গা ছিল, সেই জায়গাটা হারিয়েছি। এবং এইখানে আরেকটি জিনিস বলতে চাই যে ছোট হোক বড় হোক, যে কোনো বিষয়ে ওনাকে জিজ্ঞেস করলে তিনি সানন্দে সেইটা আপনার যতদূর পারতেন তার একটা ফয়সালা দেওয়ার ব্যবস্থা করতেন। জি স্যার, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে সংযুক্ত থাকবেন। আমরা একটা ছোট্ট বিরতি নিতে চাই, বিরতির পর আবার স্যারকে নিয়ে আলোচনায় ফিরবো, আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি, আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন।
প্রিয় দর্শক, আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি ২১ রাতের আজকের আলোচনায়। আমরা আলোচনা করছিলাম বিরতির আগে বাঙালির বাতিঘর অধ্যাপক আনিসুজ্জামান স্যারকে নিয়ে। আমরা বিরতির আগে মোমিন স্যারের কথা শুনছিলাম, এবার একটু আবারও আরফিন স্যারের কাছে ফিরে যেতে চাই। আরফিন স্যার, আমরা একটু স্মৃতিচারণ শুনছিলাম মোমিন স্যারের, বিশেষ করে বায়ান্নর ভাষা আন্দোলন, ৬৯ গণ অভ্যুত্থান বা আমাদের মহান মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধ পরবর্তী গণতন্ত্র পুনরুদ্ধার, যুদ্ধ অপরাধীদের বিচার, সব জায়গাতেই স্যারের বলিষ্ঠ একটা ভূমিকা ছিল। সেই জায়গায় আপনার স্মৃতিচারণ যদি একটু করেন। আমি বলবো? জি স্যার। আমি বলবো? জি স্যার, আপনাকে। আচ্ছা, শোনা অনেক সময় অস্পষ্ট শোনা যাচ্ছে। অধ্যাপক আনিসুজ্জামানের যে অবদানের কথা, সেগুলো এই সংক্ষিপ্ত সময়ে বলে শেষ করা যাবে না। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এমিরেটাস ছিলেন। তার আগে দীর্ঘদিন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার সাথে যুক্ত ছিলেন এবং পরবর্তীতে তিনি জাতীয় অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করে গেছেন। এবং আমরা দেখেছি যে বাংলাদেশের সেই মহান মুক্তিযুদ্ধের সময় তিনি যেভাবে মুজিবনগর সরকারের সাথে যুক্ত থেকে বাংলাদেশ কিভাবে সামনের দিকে এগিয়ে যাবে সেই পরিকল্পনার সাথে যুক্ত ছিলেন এবং প্রতিটি মুহূর্তে আমাদের এই দেশের সে ভাষা আন্দোলনের সংগ্রাম থেকে শুরু করে সকল গণতান্ত্রিক আন্দোলন সংগ্রাম সর্বক্ষেত্রে অধ্যাপক আনিসুজ্জামান এক সামনের কাতারে দাঁড়িয়ে আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন, অনুপ্রেরণা দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, দিক নির্দেশনা দিয়েছেন এবং সেই কারণেই আমাদের কাছে সবসময় তিনি থাকবেন একজন অভিভাবক। তিনি অভিভাবক হিসেবে সর্বশেষ যে কবে দায়িত্ব শেষ করেছেন এটি বলা যাবে না, এই কারণে যে তিনি যখন হাসপাতালেও থাকেন তখনও কিন্তু আমাদেরকে নানাভাবে পরামর্শ দেন। এবারের কথাটা একটু ভিন্ন, কারণ এবার তিনি যখন হাসপাতালে, তখন করোনার সংক্রমণের কারণে কাছে যাওয়া যাচ্ছে না, বিভিন্ন কারণে আমরা অধ্যাপক আনিসুজ্জামানের সাথে যোগাযোগ রাখতে পারিনি। এটি একটি অত্যন্ত কঠিন বাস্তবতা। কিন্তু অন্যান্য সময় যখন তিনি হাসপাতালে গেছেন, চিকিৎসা নিচ্ছেন, তখনও দেখা করলে তিনি সদা হাস্যমুখ আমাদের সাথে কথা বলে তিনি আমাদেরকে অনুপ্রাণিত করতেন, সমস্যাগুলো বলতেন, দেশের সমস্যা, জাতির সমস্যা, পৃথিবীর সমস্যা, সার্বিক বিষয়ের জন্য। এমন একজন মানুষ, তিনি সবসময় আত্মিক বিকাশের উপরে গুরুত্ব দিয়েছেন এবং সেই কারণেই বলছিলাম যে অধ্যাপক আনিসুজ্জামানের সাথে যাদের নানা কারণের সম্পর্ক ছিল, বিশেষ করে তার ছাত্রছাত্রীরা, বিভিন্ন সময়ের ছাত্রছাত্রী, তাদের অনেকের সাথে যখন দেখা হয় তারা এত আবেগ নিয়ে অধ্যাপক আনিসুজ্জামানের কথা বলেন যে আমি বুঝতে পারি যে প্রতিটি ছাত্রছাত্রীর সাথে অধ্যাপক আনিসুজ্জামানের একেবারে গভীর একটি সম্পর্ক সবসময় আছে। এই সম্পর্কটি হচ্ছে ছাত্র শিক্ষকের সম্পর্ক। এই সম্পর্কটি হচ্ছে শিক্ষক এবং ছাত্রছাত্রীর সম্পর্ক এবং এটি শুধু শ্রেণীকক্ষ ভিত্তিক সম্পর্ক নয়। অধ্যাপক আনিসুজ্জামানের সরাসরি যারা ছাত্রছাত্রী তারা তো আছেনই। আমি যেটা দেখেছি যে ঢাকা শহরের বিদ্যুৎ সমাজ, ঢাকা শহরের শিক্ষিত সমাজ, তাদের প্রত্যেকেই অধ্যাপক আনিসুজ্জামানের ছাত্র। কারণ আমরা যখনই বিভিন্ন সভা সমাবেশে গেছি যেখানে অধ্যাপক আনিসুজ্জামান অতিথি হিসেবে প্রধান অতিথি হিসেবে দায়িত্ব পালন করছেন অথবা সভাপতিত্ব করছেন, তিনি যে কথাগুলো বলছেন সেখানে আমাদের সবার জন্য শিক্ষণীয় বিষয়। প্রতিদিনই তিনি আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। সেটি তিনি হাসপাতালে আছেন, সেটি তিনি বিশ্ববিদ্যালয়ে আছেন, সেটি তিনি অন্যান্য সভা সমাবেশে আছেন, সর্বত্রই তার কাজ মূলত শিক্ষকের কাজ। আমি অত্যন্ত গর্ব নিয়ে বলতে পারি তিনি একজন বর্ন টিচার, জন্মগত শিক্ষক। জন্ম করেছেনই তিনি শিক্ষকতার দায়িত্ব পালন করার জন্য এবং সেই কাজটি তিনি একেবারে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত করে গেছেন এবং আমি জানি যে এখনো তিনি শিক্ষকের দায়িত্বই পালন করবেন। তিনি হয়তো আমাদের মাঝে নেই, এটি যেমন একটা বাস্তব সত্য, কিন্তু তার রেখে যাওয়া নির্দেশ, তার রেখে যাওয়া উপদেশ, পরামর্শ, সেগুলো তো আমাদের সাথে আছে। সেখান থেকে আমাদের প্রতিদিন শিক্ষা গ্রহণ করতে হবে। আমি অধ্যাপক আনিসুজ্জামানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করি, তার পরিবারের শোক সন্তপ্ত সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করি এবং একই সাথে আমি বুঝতে পারি যে তার বর্তমানে আমরা বিশ্ববিদ্যালয়ে কতটা একটা কঠিন সময়ের মধ্যে পড়ে গেলাম। আমি যখন বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে
ছিলাম, দায়িত্ব পালন করছি, তখন আপনারা জানেন যে বিশ্ববিদ্যালয়ে অনেক সময় নানা ধরনের স্মারক বক্তৃতার আয়োজন করতে হয়, স্কলারলি লেকচার, বিভিন্ন স্মারক বক্তৃতা বিভিন্ন হলের, বিভিন্ন বিভাগের, বিভিন্ন ইনস্টিটিউটের। এবং কখনো কখনো এমন হয়েছে যে খুব অল্প সময়ের ব্যবধানে আমাদেরকে অনুষ্ঠানটি সম্পন্ন করতে হবে। উপায় কি? তিনি হচ্ছেন অধ্যাপক আনিসুজ্জামান। বলেছি, টেলিফোন করেছি, স্যার এই অমুক তারিখে একটি বক্তব্য দেওয়া দরকার, স্মারক বক্তৃতা এই বিষয়ের উপরে অমুক বিভাগে অমুক হলে বলেছি। হয়তো উনি খুবই ব্যস্ত, এমনও হয়েছে যে উনি বলেছেন, ও আপনি বললেন কিন্তু আমি তো অমুক তারিখে বিদেশে যাচ্ছি, আচ্ছা আমি বিদেশ থেকে এসে করে দিই। এবং ঠিকই এত অল্প সময়ের মাঝে, এত ব্যস্ততার মাঝে বিদেশ থেকে ফিরে তিনি সঠিক সময়ে এসে উপস্থিত। তিনি তার সেই সুলিখিত প্রবন্ধ উপস্থাপন করছেন ছাত্র এবং শিক্ষকদের মাঝে। এই ধরনের একজন মানুষ আমরা কোথায় পাবো? আমরা সত্যি আজকে এমন একটা শূন্যতার মাঝে পড়ে গেছি, এই শূন্যতা অধ্যাপক আনিসুজ্জামান ছাড়া আর কোনোভাবেই পূরণ হবার নয়। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আবারও একটু ফিরে যেতে চাই আনন্দজামান তার কাছে। আনন্দজামান, আপনি নিশ্চয় আমাকে শুনতে পাচ্ছেন। একটু আসবো আমরা স্যারের সম্পর্কে। আসলে যতই বলছি, আসলে সকলেই স্বীকার করছেন যে এত অল্প সময়ে স্যারের প্রসঙ্গে কথা বলে শেষ করা যাবে না। আমি একটু আপনার কাছে যেটা জানতে চাইবো যে স্যারের রেখে যাওয়া সাহসী কর্মকাণ্ডগুলো যেন তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া যায় এবং তার স্মৃতিচারণে কোনো ব্যবস্থা করা যায় কিনা, সেই জায়গাগুলো অবশ্যই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সকলেই ভাবছেন। তারপরে পারিবারিকভাবে আপনারা কোনো কিছু প্রত্যাশা করেন কিনা? ধন্যবাদ। এখানেও আব্বা একটা নির্দেশনা দিয়ে গেছেন। হ্যাঁ, আমাদেরকে বলতেন যে পরিবার থেকে তোমরা নিজেরা উদ্যোগ নেবে না, কিন্তু যদি কেউ উদ্যোগ নেয় তাহলে তোমরা তাদেরকে সহযোগিতা করবে। হ্যাঁ, তা আপনারা মানে এসব থেকেই আব্বার চরিত্রটা খুব ভালো মতো বুঝতে পারেন। আর আমি যেটা আব্বার ব্যাপারে এক কথা যদি বলতে হয়, আমি বলবো যে তিনি একজন প্রকৃত মানুষ ছিলেন। হ্যাঁ, শ্রেণী পেশা কোনো কিছুতেই তিনি মানুষে মানুষে পার্থক্য করতেন না, এটা একেবারেই করতেন না। এবং সেলিনা হোসেন একবার একটা গল্প বলেছিলেন আমাদেরকে যে আমার দুলাভাই মারা যাওয়ার পরে প্রধানমন্ত্রী এসেছিলেন সমবেদনা জানাতে বাসায়। তো তার ঠিক পরপরই আব্বার 25 বছর আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ফেলে আসা দারোয়ান আব্বাকে ফোন করে সমবেদনা জানান। তো তখন সেলিনা হোসেন বলেছিলেন যে স্যারের বিচরণটা কতটা জুড়ে সমাজের, এ থেকে সেটা বোঝা যায়। এবং আমার একটা জিনিস মনে হয় যে যখন ক্রিকেট খেলা হতো, আব্বা হয়তো বাইরে থেকে এসছেন, এসেই বলতেন যে কি অবস্থা, খেলার আপডেট নিতেন। তারপরে খেলা দেখতেন, খেলা শেষ হলে বাংলাদেশ যখন জিতে যেত, উনি তখন ওনার গানম্যান এবং ড্রাইভার তাদেরকে ফোন করতেন, করে প্রথমে তাদেরকে খবরটা দিতেন। তো আমি পরে বুঝতাম যে আস্তে পথে যেহেতু তাদের সাথেই খেলাটা দেখছিলেন, উনি চাইলেন যে তাদের সাথেই প্রথমে আনন্দটা ভাগাভাগি করে নিতে। তো তিনি এই ধরনের মানুষই ছিলেন। জনাব আনন্দ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। অবশ্যই আমরা প্রত্যাশা করবো স্যারের কৃতকর্মগুলো কখনোই হারিয়ে যাবে না। যুগ থেকে বাংলাদেশ যতদিন বেঁচে থাকবে, অবশ্যই স্যারের কৃতকর্মগুলো বেঁচে থাকবে এবং সরকার অবশ্যই সেই জায়গাগুলো ব্যবস্থা গ্রহণ করবে, সেই প্রত্যাশা আমরা রাখছি। আপনাকে অনেক ধন্যবাদ জানিয়ে বিদায় জানাচ্ছি, আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা একটু আবার ফিরে যেতে চাই মোমিন স্যারের কাছে। স্যার, আমরা শেষ দিকে চলে এসেছি। শেষ দিকে আলোচনায় এসে এই যে বাঙালির বাতিঘর অধ্যাপক আনিসুজ্জামান স্যারের এই স্মৃতিগুলো তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া এবং বাংলাদেশ যতদিন বেঁচে থাকবে তার কৃতকর্মগুলো যেন আমরা ধরে রাখতে পারি, সেই জায়গায় আসলে আমরা কি করতে পারি? আরেকটি জিনিস আমি লক্ষ্য করতে চাই আপনার দৃষ্টি আকর্ষণ, যে আনিসুজ্জামান সাহেব এত ব্যস্ত লোক, সবাই ওনার কাছে কাজকর্ম নিয়ে যাচ্ছে। আপনি যদি একটা প্রবন্ধ নিয়ে যান আর ওনাকে বলেন যে এইটা আমার খুব তাড়াতাড়ি প্রয়োজন, এবং উনি কিন্তু এত ব্যস্ততার মধ্যেও হি উইল ফিনিশ ইট অন টাইম। আমি খুব কম লোকের কাছে এই ক্যারেক্টারিস্টটা দেখেছি। এই যে চারিত্রিক বৈশিষ্ট্যটা, যে কথা দিয়েছেন যে তোমাকে এটা করে দেব এবং অন টাইম, আমি তাজ্জব হই, কারণ আমরা নিজেরাও পারি না। কিন্তু উনি কিন্তু বিভিন্ন সময় আমি নিয়ে গেছি
and on time he has completed the reading and make the necessary corrections. আরেকটি জিনিস হচ্ছে গিয়ে ওনার প্রত্যেকগুলো এই ইস্যুগুলোতে তিনি মানবতাকে সবচেয়ে বেশি জোর দিয়েছেন। ধর্ম বর্ণ সবকিছুর ঊর্ধ্বে মানবিকতাকে সবচেয়ে বেশি জোর দিয়েছেন। তার চরিত্রিক বৈশিষ্ট্য একটা, আরেকটি সত্যকে সত্য বলা, কখনো পিছপা হন নাই। কেউ হয়তো কোনো ক্ষমতা কিংবা অন্য কিছুর ভয়ে বলবে না, কিন্তু উনি ঠিকই সত্য কথাটা বলে ফেলেন এবং এইখানে কখনো ওনার দ্বিধাদ্বন্দ্ব নাই। হ্যাঁ, আপনার জিনিসগুলো এত মার্জিত ভাবে বলেন যার ফলে এগুলো আপনার কেউ এটাকে অত কি হিসাবে গ্রহণ করে না, আর যুক্তি দিয়ে বলেন যে সেইটা সবাই সহজে গ্রহণ করে। আমি এইরকম অমায়িক লোক ব্যক্তি জীবনে একটা অমায়িক লোক খুব কমই দেখেছি। এইরকম উঁচু মাপের লোক সব সময় সবাইকে সমানভাবে আপনার গ্রহণ করেছে। আমরা অনেক ভাই বোন, যেহেতু ওনার সাথে সবার সাথেই আমাদের সম্পর্ক, and everyone is proud of him. প্রত্যেকেই ওনার সাথে একটা স্মৃতি আছে যেটা সে কখনো ভুলে না। তাই ফলে আস্ত পরিবারের সব লোকজনই অসম্ভব মানে দুঃখ পেয়েছে, কারণ এইরকম মানুষ আমরা ইদানিং খুব দেখি না। উনি বড় দেশের নামি দুঃখ সেইটার জন্য বলছি না, মানুষ হিসাবে বলছি, he was such a close person। এবং সেই সাথে অবশ্যই বলতে হবে ওনার স্ত্রীও সবসময় সবাইকে অত্যন্ত সুন্দরভাবে তাদের ব্যবহারটা অপূর্ব। এগুলো অবশ্যই সবাইকে বলতে হবে। এই কারণেই বোধ হয় আপনার এই ওনাদের স্বামী স্ত্রী দুজনের ব্যবহার অপূর্ব। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ স্যারের প্রতি স্মৃতিচারণ করার জন্য এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি। আমরা আরফিন স্যারের কাছ থেকে শেষ বক্তব্য দিয়ে শেষ করতে চাই। স্যার, যাবার আগে তরুণ প্রজন্মের কাছে স্যারের এই জায়গাগুলো ধরে রাখার জন্য কি করণীয় বলে আপনি মনে করেন? অধ্যাপক আনিসুজ্জামান সারা জীবন অত্যন্ত সহজ সরল অনাড়ম্বর জীবন যাপন করে গেছেন। তিনি যে শিক্ষা দিয়ে গেছেন সেই শিক্ষাটা আমাদের ধরে রাখা প্রয়োজন। এবং এই যে আমি একটু আগে বলছিলাম যে যখনই ছাত্রছাত্রীদের কোনো অনুষ্ঠান আয়োজন, যেখানে একজন পণ্ডিত অধ্যাপকের একটা ভাষণ দরকার, অভিভাষণ দরকার, তখন তিনি অবধারিতভাবে সেখানে উপস্থিত হয়েছেন, বক্তব্য রেখেছেন এবং পরবর্তীতে ছাত্রছাত্রীরা আমার কাছে যে কথাগুলো বলেছেন, বিভিন্ন ডিসিপ্লিনের ছাত্রছাত্রী, কিন্তু তারা সবাই বলেছে যে স্যার উনি এত সহজভাবে এত কঠিন বিষয়গুলো বলে গেলেন, এটা আমাদের জন্য পরম শিক্ষা। এবং আমরা বিশ্ববিদ্যালয়ের জীবনে এই ধরনের ভাষণ অভিভাষণের সঙ্গে খুব বেশি পরিচিত হতে পারি। এখানেই হলো অধ্যাপক আনিসুজ্জামানের স্বাতন্ত্র্য। তিনি যে কোনো বিষয়ে যে সহজ সরলভাবে বলতে পারতেন, সেটি আমাদের তরুণ প্রজন্মকে মুগ্ধ করে রাখত। আজকে অধ্যাপক আনিসুজ্জামান আমাদের মাঝে নেই, এটি একটি বাস্তবতা যেটি আমাদের মেনে নিতে হবে, কারণ মৃত্যু মানুষের অনিবার্য পরিণতি। মানুষ পৃথিবীতে আসেন, তার দায়িত্ব পালন করে তারা বা পৃথিবী থেকে বিদায় নেন। আমরা সবাই একদিনই পৃথিবী থেকে বিদায় নেব, এটি একটি বাস্তবতা। কিন্তু কিছু কিছু মানুষ থাকেন, অধ্যাপক আনিসুজ্জামান সেই ধরনেরই একজন মানুষ। তারা যে বয়সেই পৃথিবী ছেড়ে চলে যান না কেন, আমরা মনে করি যে তার এই মৃত্যু আসলেই অকাল মৃত্যু। অধ্যাপক আনিসুজ্জামানের মৃত্যু ঠিক তেমনি একটি মৃত্যু। আমাদের কাছে এখন মনে হয়, সবসময় মনে হবে যে ওনার আরো কিছুদিন বেঁচে থাকা উচিত ছিল, আরো কিছুদিন বাংলাদেশে উনি যে আমাদের তরুণ প্রজন্মের মাঝে সময় দিতে পারতেন, তরুণ প্রজন্মকে কিছু বলে যেতে পারতেন, তাহলে দেশ উপকৃত হতো, সমাজ উপকৃত হতো, কারণ তরুণরাই তো আগামী দিনের বাংলাদেশকে পরিচালনা। অতএব এই ধরনের মানুষ, অধ্যাপক আনিসুজ্জামানের মতো মানুষদের দীর্ঘদিন বেঁচে থাকা দরকার। আমরা সে প্রত্যাশা রাখছি। নেই, মৃত্যু মানুষের অনিবার্য পরিণতি, আমাদের মেনে নেওয়া ছাড়া উপায় থাকে না। কিন্তু অধ্যাপক আনিসুজ্জামান যে সম্পদ রেখে গেছেন, তার গ্রন্থের মাঝে, তার লেখনীর মাঝে, তার গবেষণার মাধ্যমে, তার বক্তব্য বিবৃতি বিভিন্ন সময়ে যেগুলো তিনি দিয়েছেন তার মাঝে, সেগুলোকে আমাদের এখন সুরক্ষা করা, তার এই সম্পদ এগুলোকে সুরক্ষা করা এবং সেগুলো সমাজের তরুণ প্রজন্মের কাছে উপস্থাপন পৌঁছে দেওয়া। স্যার,
আপনাকে অনেক ধন্যবাদ স্যার, আমাদেরকে ব্যস্ততার মাঝেও সময় দেওয়ার জন্য আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে টেলিফোনে সরাসরি সংযুক্ত হচ্ছি জনাব শামসুজ্জামান খানের সঙ্গে। তিনি সাবেক মহাপরিচালক বাংলা একাডেমি। আমরা তার কাছ থেকে শুনবো স্যারের প্রসঙ্গে। জনাব শামসুজ্জামান খান, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমরা আপনার কাছে একটু জানতে চাইব, আমরা জানি যে স্যারের শেষ কর্মস্থল ছিল বাংলা একাডেমি এবং আপনি নিজেও কাজ করেছেন, তার সঙ্গে দীর্ঘ সময় কাটিয়েছেন। স্যারের প্রসঙ্গে স্মৃতিচারণ করবেন এবং সেই সঙ্গে স্যারের জীবন আদর্শ তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের কি করণীয় সেই জায়গাগুলো যদি একটু স্মৃতিচারণ করেন এবং বলেন। অধ্যাপক আনিসুজ্জামান স্যারের সঙ্গে আমার পরিচয় 1959 সন থেকে। সেই বছরই আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে ভর্তি হই এবং তিনি তখন আমাদের তরুণ শিক্ষক, এবং শিক্ষক হিসেবে তাকে আমি পেয়েছিলাম তখন তিনি আমাদের ক্লাস নিতেন, রবীন্দ্রনাথের ছোট গল্প পড়াতেন আর নীল দর্পণ, দীনবন্ধু মিত্রের নীল দর্পণ পড়াতেন। তার পড়ানোর ভঙ্গি ছিল সরল, সুন্দর, তীক্ষ্ণ এবং বিষয়কে সুস্পষ্টভাবে প্রকাশ করার অসাধারণ ভঙ্গিমাদিত্য। এটি তার একটি বৈশিষ্ট্য। তিনি বাহুল্য কথা বলতেন না, মূল বিষয়টাকেই খুব তীক্ষ্ণভাবে অল্প কথায় তুলে ধরতে পারতেন। এটি আনিসুজ্জামান স্যারের একটি বৈশিষ্ট্য বটে। পারফেকশন এবং অল্প কথায় কত বেশি কথা বলা যায়, এইটাই তার বৈশিষ্ট্য ছিল। ইংরেজিতে একটি কথা আছে, ব্রেভিটি ইজ দ্য সোল অফ উইট। সংক্ষিপ্ততাই বুদ্ধিদীপ্ততার প্রাণ। সেইটি আনিসুজ্জামান স্যারের মধ্যে ছিল। অতি কথন না করে অল্প কথায় বিষয়কে সুস্পষ্টভাবে সুন্দরভাবে তুলে ধরা এবং বলার ভঙ্গির মধ্যে সারল্য, সাবলীলতা এবং লাবণ্য, তার সঙ্গে যুক্ত হতো কখনো কখনো কৌতুক। তার ফলে তার পড়ানোটা আমাদের জন্য অসামান্য আনন্দদায়ক ছিল। আমরা যখন শুনেছি আমাদের তখন খুব ভালো লেগেছে। তো শিক্ষক হিসেবে তাকে তো আমি প্রায় 4 বছর পেয়েছি। প্রথমে অনার্সের 3 বছরের পরে MA, এই সময়টা আমি পেয়েছি। সেই সময়টা যাওয়ার পরও স্যারের সঙ্গে যখন পরবর্তীকালে পেশাগত জীবনে আমার পরিচয় হয়েছে, তখন দেখেছি শুধু বাংলা একাডেমিতে না, বিভিন্ন জায়গায় তার সঙ্গে একই সভায় আমি আলোচক ছিলাম, তার সভাপতি ছিলেন। সেখানে দেখেছি আমরা অনেক কথা বলেছি, কিন্তু অনেক কথা বলেও একটা বিষয়কে আমরা খুব সুস্পষ্টভাবে তুলে ধরতে হয়তো পারিনি। কিন্তু আনিসুজ্জামান সাহেব অল্প কথায় সেই বিষয়টাকে এত তীক্ষ্ণ, এত সুন্দর, এত মনোমুগ্ধকর করে তুলতেন যে যা দর্শকদের আনন্দিতই শুধু করতো না, আপ্লুতও করতো। এটা আনিসুজ্জামান স্যারের একটি গুণ ছিল। আর মেধার দিক থেকে যদি দেখি, তাহলে আমার তো মনে হয় যে একালে আমাদের এই সময় 30-40 বছরের মধ্যে অধ্যাপক মুনীর চৌধুরী, আবু হেনা মোস্তফা কামাল এবং আনিসুজ্জামান, এই তিনজনই ছিলেন অসাধারণ মেধাবী বাগ্মী। এবং শুধুমাত্র বাগ্মী না, কোনো বিষয়কে দেখার নতুন দৃষ্টিভঙ্গিও তাদের ছিল এবং সেটি প্রকাশ করার ভঙ্গির মধ্যেও তাদের সক্রিয় বৈশিষ্ট্য ছিল। এই দিক থেকেও আনিসুজ্জামান একজন বিশিষ্ট পণ্ডিত এবং ভাবুক, চিন্তক এবং বলা যেতে পারে যে সংস্কৃতি ক্ষেত্রের বা বুদ্ধিবৃত্তির চর্চার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি। তিনি অসাম্প্রদায়িক চেতনায় আজীবন কাজ করে গেছেন। সামাজিক জাগরণের ক্ষেত্রে সকলকে নিয়ে বহুত্ববাদী চিন্তার মাধ্যমে তার চিন্তাধারাকে তরুণ সমাজ এবং যারা অ্যাক্টিভিস্ট বা সক্রিয়তাবাদী তাদের মধ্যে সেটি প্রকাশের ক্ষেত্রে তিনি এমন একটি ভূমিকা পালন করেছিলেন যে সেটি রবীন্দ্র জয়ন্তী হোক বা নজরুল জয়ন্তী হোক বা নজরুল রবীন্দ্রনাথের বিষয়ে আলোচনা বা পর্যালোচনাই হোক, অথবা যখন রবীন্দ্র বিরোধিতা আসছে তখন সেটি প্রকাশের ব্যাপারে বা তার প্রতিবাদের ব্যাপারে তার একটি অসাধারণ ভূমিকা ছিল। এবং আজীবন তিনি অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, সামাজিক অগ্রগতিতে বিশ্বাসী এবং
ইনক্লুসিভ সোসাইটি গড়ার ক্ষেত্রে সিভিল সোসাইটির একজন গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে তিনি সবসময় ভূমিকা পালন করে দিয়েছেন। আধুনিকতার পক্ষে, যুক্তির পক্ষে, মানবিকতার পক্ষে এবং আন্তর্জাতিক চিন্তা চেতনার পক্ষে তার ভূমিকা সবসময় ছিল সুস্পষ্ট এবং অত্যন্ত সুদৃঢ়। এবং যদি তার সাহিত্য সংস্কৃতির চর্চার কথা বলি তাহলে বলতে হবে যে তার যে পিএইচডি অভিসন্দর্ভ মুসলিম মানুষ ও বাংলা সাহিত্য, এই বিষয়টা নিয়ে অনেকেই কাজ করেছেন, কিন্তু আনিসুজ্জামান সাহেবের কাজটাই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং গুরুত্বপূর্ণ ছিল বলেই বিখ্যাত ঐতিহাসিক নেহার রঞ্জন রায় এই বই সম্পর্কে খুব বিশেষভাবে প্রশংসা করেছেন। শুধুমাত্র নেহার রঞ্জন রায় নয়, তিনি এমন একটা অবস্থায় ধীরে ধীরে পৌঁছেছিলেন যে গোটা বাঙালি বুদ্ধিভিত্তিক সমাজে, সেটি শুধুমাত্র তৎকালীন পূর্ব বাংলা, বর্তমান বাংলাদেশ বা পশ্চিম বাংলা নয়, যেখানেই যারা বাঙালি আছেন তারা জানতেন যে আনিসুজ্জামান এক অসাধারণ ধীমান ব্যক্তিত্ব। তার বুদ্ধিভিত্তিক যে উৎকর্ষ এবং তাকে প্রকাশ করার যে অসাধারণত্ব, সেটি শুধুমাত্র তার জন্যই যেন প্রযোজ্য, ওই রকম করে আর কেউ যেন ওই বিষয়গুলোকে প্রকাশ করতে পারতেন না। এই দিক থেকে বলা যেতে পারে আনিসুজ্জামান সাহেব একালে আমাদের জন্য একজন অপরিহার্য ব্যক্তিত্ব ছিলেন। যখনই কোনো সামাজিক বিষয়ে সংগ্রাম করতে হয়েছে, যখনই কোনো ধর্মীয় অন্ধতার বিরুদ্ধে সংগ্রাম করতে হয়েছে, বা আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে প্রকাশের বিষয় নিয়ে আমাদের লড়াই করতে হয়েছে, তখনও আনিসুজ্জামান আমাদের অগ্র সৈনিক ছিলেন। অল্প বয়স থেকে কিন্তু তার সামাজিক চেতনায় এই দীপ্রতা আমরা লক্ষ্য করি। সেখানেও ভাষা আন্দোলনেও তিনি, তাকে দেখি যখন তিনি যাওয়ার কলেজের ছাত্র মাত্র, তখনও তিনি একজন সক্রিয় সংগ্রামী ভাষা আন্দোলনে ভূমিকা রেখেছেন। তার লিফলেট লেখা বা তার জন্য কোনো বিবৃতি রচনা করা, এইসব কাজেও তিনি ছিলেন অসাধারণ। মানে সব মিলিয়ে বলতে পারি যে আনিসুজ্জামান সাহেব একজন পণ্ডিত হিসেবে, একজন অসাধারণ অধ্যাপক হিসেবে এবং বাংলা গদ্য সাহিত্যের একজন লেখক হিসেবে, অথবা পুরনো গদ্য নিয়ে তিনি যখন বই রচনা করেন, অথবা আমাদের সাংস্কৃতিক জগতের বিশিষ্ট ব্যক্তিদের জীবন কথা অতি সংক্ষেপে বর্ণনা করেন, সেখানেও আনিসুজ্জামানের অসাধারণতা আমাদের চোখ এড়িয়ে যায় না। তিনি ইংরেজি এবং বাংলা দুটি ভাষায় অসাধারণ সুন্দরভাবে বলতে এবং লিখতে পারতেন, এবং তার বইয়ের সংখ্যাও অনেক, সব বইয়ের কথা তো বলা যাবে না, তার আত্মজীবনীমূলক বইগুলো বা মুক্তিযুদ্ধ বিষয়ক বইগুলো আমাদের তরুণ সমাজের অবশ্য পাঠ্য হওয়া উচিত। আমি মনে করি তরুণ সমাজ, আমাদের বর্তমান তরুণ সমাজ আনিসুজ্জামানকে আদর্শ হিসেবে গ্রহণ করে যদি তাদের চিন্তা চেতনাকে বিন্যস্ত করে, তাহলে আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য এবং বুদ্ধিবৃত্তির চিন্তা চেতনার ক্ষেত্রে তারা বিশেষ অবদান রাখতে সক্ষম হবে। জনাব শামসুজ্জামান খান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা কথা বলছিলাম বাঙালির বাতিঘর অধ্যাপক আনিসুজ্জামান স্যারের স্মৃতিচারণে। আমরা সব আলোচনায় দেখেছি যে স্যারের যে কর্মকাণ্ডগুলো, সেই কর্মকাণ্ডগুলো আজীবন বেঁচে থাকবে। তার যে স্মৃতিচারণ করছিলেন তারাও বলছিলেন, আমরা প্রত্যাশা করি তরুণ প্রজন্মের হাত ধরেই আনিসুজ্জামান স্যারের রেখে যাওয়া কাজগুলোর মাধ্যমে বাংলাদেশ এগিয়ে যাবে। সেই প্রত্যাশার কাজকে আলোচনা শেষ করছি। সবাইকে শুভরাত্রি।